অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ উপভোগ করলাম তথ্যচিত্র। এবারে আমরা বিনম্রের সঙ্গে অনুরোধ করব আজকের এই আনন্দঘন ভিত্তিপ্রস্তর স্থাপনের এই আনন্দঘন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থ, পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমি বিনম্রের সঙ্গে অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। সকলকে নমস্কার। আজকে ত্রিপুরা রাজ্যের সর্বত্র প্রতিটি ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে যেভাবে উন্নয়ন দুর্বার গতিতে শুরু হয়েছে, তারই ছোঁয়া দীর্ঘদিন বিগত যারা সরকারে ছিলেন তাদের এই মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে, বিশেষ করে উদয়পুরের মহকুমায় একটা বঞ্চিত শহর হিসাবে তার পরিচিতি ছিল। এবং আজকে আমাদের রাজ্যের জাতি উপজাতির সকলের প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে উদয়পুরে অন্যান্য ঐতিহাসিকভাবে যেটা পালক যুক্ত হয়েছিল, আজকে 13ই ফেব্রুয়ারি নতুন করে আজকে এই উদয়পুর মহকুমায়, যেখানে 3টি খুব গুরুত্বপূর্ণ যে প্রজেক্ট একটু আগে সকালে দেখেছেন সকলে, এবং এই 3টি প্রজেক্টের শুভ দ্বারোদ্ঘাটন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটা শুরু হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের আজকের উদ্বোধক এবং মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার অন্যতম বরিষ্ঠ সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন উদয়পুর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রী শীতলচন্দ্র মজুমদার মহাশয়, এবং খুব সহসা পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে। তিনি কলকাতায় খুব ব্যস্ত ছিলেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই মহকুমায় এই বিশেষ কতগুলো এই প্রজেক্টে যেটা আজকে উদ্বোধন করেছেন, এটা অংশগ্রহণ করার জন্য উনি এসে পৌঁছেছে ত্রিপুরা মাটিতে, কিন্তু খুব সহসা কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবে। তিনি অন্য কেউ নেন, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহাশয়, এবং এর উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট শ্রী রিঙ্কু লাঠেরজি। উপস্থিত আছেন আমাদের গোমতী জেলার মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ
ডক্টর কিরণ কুমার কে মহাশয়, এবং আমাদের মধ্যে আছেন আজকের এই সভার মাননীয় সভাপতি, অনারেবল সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেবরায় মহাশয়, এবং টুডার ডাইরেক্টর, এবং এখানে উপস্থিত বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছেন, এবং সেই সঙ্গে এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মা বোনেরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন দীর্ঘক্ষণ ধরে, তাদের প্রতি, সাংবাদিক বন্ধুগণ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমি এমন একটি শুভ দিনে আপনাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জ্ঞাপন করছি। এবং এখানে উপস্থিত সকলের কাছে নিশ্চয়ই আমি এটা আবেদন করতে পারি যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেখানে আগে যা দেখা যায়নি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও 3টি পালক যুক্ত হচ্ছে। তার জন্য আমি সকলের কাছে আবেদন করব, সকলের উপরে দাঁড়িয়ে সকলের হাত দিয়ে হাততালির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিবাদন করুন। অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যে 3টি রাজারবাগে এবং যেখানে এই টুডার মাধ্যমে যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট শুভ উদ্বোধন হলো, এটা বেশ কিছুদিন আগে থেকেই, আমার মনে হয় 2 বছরেরও বেশি সময় নিয়েছে, আরও বেশি, যেখানে এটা পরিকল্পনা হয়েছিল এবং সেখানে প্রয়োজনীয় জায়গাও সেখানে পুর পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং এই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যে সমস্ত ওয়াটার বিভিন্ন ড্রেনেজ সিস্টেম থেকে জলগুলো গিয়ে সেখানে আবারও এটা পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করা হবে। এবং এটা আপনারা জেনেছেন একটু আগে যে প্রায় 10.54 লাখের এই ক্রোড়ের এই প্রজেক্ট, এতে সমস্ত শহর অত্রাঞ্চলে যে জায়গাগুলো ছিল সেই জলগুলো এটা নিয়ে একটা বিশেষ মাধ্যমে সেটা উপকৃত হবে এই উদয়পুরের মানুষ। এবং সেই সঙ্গে যে আজকে যেটা গোমতী নদীর রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট, সেটাও প্রায় 10 কোটি টাকার বিনিময়ে আজকে হচ্ছে, যা নাকি আমাদের হাওড়া নদীতে আপনারা দেখেছেন যারা আগরতলা যান, সেখানে প্রায়ই সেখানে নদীর একটা পার ভাঙা থেকে শুরু করে একটা বিপর্যয় অবস্থা থাকে বর্ষাকালে, এবং সেখানেও তা করা হয়েছে। এরই নিরিখে বিভিন্ন যে সমস্ত আজকে গোমতী নদী, এই নদী শহরের উদয়পুরের যে শহর আছে, শহর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র ব্রিজ থেকে শুরু করে, এবং সেখানে আরও এরিয়া নিয়ে, বিশেষ করে শহরটা, গ্রাম তো আছেই, সেখানে কিন্তু এই নদীর পার ক্রমান্বয়ে ভাঙতে ভাঙতে বহু মানুষের, যাদের কৃষি জমি থেকে শুরু করে অনেকে বাড়িঘর, সেখানে বহুবার ধ্বংসের মুখে পড়েছে। যত বিগত যে ফ্লাড কানেকশনে এবং সারা রাজ্যের বিভিন্ন সময় সাউথ এবং গোমতী, সিপাহীজলা অংশ, আগরতলা শহর, বিভিন্ন জায়গায় এই বন্যার প্রকোপে বিশেষভাবে ক্ষতি হয়েছিল, আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে এই নদীকে ভাঙন রোধের জন্য ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা সকলে দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে, একটা লম্বা জায়গা থেকে শুরু করে নদীর ভাঙনকে রোধের করার জন্য বোল্ডার ফেন্সিংয়ের মাধ্যমে আজকে এই পার ভাঙা, বিশেষ করে একসময় মার্কেট ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল, সেটাকে রক্ষা করা হয়েছে। এবং এরপরেও যে এই গোমতী রিভার, এই যে ফ্রন্ট আজকে যেখানে রিভার ফ্রন্টে হচ্ছে, ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজে যেখানে শুভ উদ্বোধন, এর মাধ্যমে যেখানে অতিলোক এখানে আমরা দেখেছি কিভাবে হবে। এবং তাতে শুধুমাত্র এটা নয়, এর সঙ্গে গোমতী যেরকমভাবে গোমতী পার্কে ব্যবহার করে কিছুটা জলকে
একটা রোখার ব্যবস্থা হবে। এবং সেই সঙ্গে 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 আপনারা সকলে জানেন, যেখানে আমাদের নদীর ওই পারে এবং যেখানে ভুবনেশ্বর মন্দির চলে গেছে, এবং এই সমস্ত অঞ্চল নিয়ে এখানে একটা ট্যুরিজম, একটা সার্কিট করার মতো বহু পরিকল্পনা সরকারের ছিল। এবং এখানে সায়েন্স সিটি, যেখানে সায়েন্স সিটিতে সমস্ত ছেলে মেয়ে, স্কুল কলেজের ছেলেমেয়েরা সেখানে প্রতিনিয়ত যায়, এবং সেই যাওয়াতে বহু মানুষের আনাগোনা হয়। এবং রাজ্যকে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন ট্যুরিজম একটা রাজ্য বানানোর পরিকল্পনা চলছে, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন নর্থ ইস্টার্ন স্টেটকে একটা ট্যুরিজম সার্কিট হিসাবে যিনি উনি ঘোষণা করেছেন কাজ করার নিরিখে, আজকে তাকে নিয়ে ক্রমান্বয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ট্যুরিজম কার্যকলাপ। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এই ধর্মীয় প্রতিষ্ঠান, যে আধ্যাত্মিক এই শহরের যেখানে শুরু হয়েছে, এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সকলে জানি যে বর্তমান বনদুয়ারে 51 পীঠের এই শক্তিপীঠের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হয়েছে। একটু ভাবতে হবে যে এর সঙ্গে শুরু হয়েছে ট্যুরিজমকে কেন্দ্র করে, বাঁদিকে জগন্নাথ দিঘি বলুন, সামনে মহাদেব দিঘি বলুন, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নেতৃত্বের ডোনার মিনিস্ট্রি থেকে যেখানে অমরসাগরের জন্য 40 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। এবং এই মন্দির সরোবর নগরী বলতে যা বোঝায় সেটা মুখের কথা নয়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সরকার সেখানে প্রতিটি কলামে কদমে কদমে আজকে সেই কাজগুলো করে আগামী দিনে মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যভূমিকে সেখানে যেখানে বিছিয়ে পড়া, যেখানে আমাদেরকে এখানে বঞ্চিত করেছে এই এলাকার এই মহকুমার মানুষকে, তার থেকে কিছুটা মুক্তি ফিরে আসছে আগামী দিনে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যেখানে 3টে ধর্মনগর, আগরতলা এবং উদয়পুর 3টে জায়গাতে স্যাটেলাইট টাউনের ঘোষণা করেছেন। সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্যাটেলাইট টাউনের কাজ সব জায়গায় শুরু হয়েছে আমাদের, এবং উদয়পুরেও বিভিন্ন সময় মিটিং করে স্যাটেলাইট টাউনের কাজকে একটা পর্যায়ে পড়তে যেখানে কাজ শুরু করার মাত্র আমাদের অবস্থা। তো সেখানে ইমিডিয়েট শুরু হবে স্যাটেলাইট টাউনের কাজ, উদয়পুরে করা হবে। সেটা সকলে অটোমেটিক জেনে গেছেন যে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার দিকে ডান দিকে যে জমি আছে আপ টু রেলওয়ে স্টেশন পর্যন্ত, সেখানে এই জায়গাটা প্রাথমিকভাবে এটা সার্ভে করা হয়েছে যে এই কাজ খুব সহসা সেখানে আরম্ভ হবে। আমি উদয়পুরের মানুষকে শুধু এতটুকু বলতে চাই যে এই স্যাটেলাইট টাউনের পরিকল্পনা করুন, চোখে ভাবুন একবার 51 শক্তিপীঠের কথা ভাবুন। মাতা ত্রিপুরেশ্বরী তো আমাদের মধ্যে আছেনি, এবং উদয়পুরের শহর, এবং সেই সঙ্গে কাকরাবন যেখানে এখানে বিধায়ক সাহেব আছেন, নূতন কলেজের কাকরাবনের অনুমোদন দিয়েছেন, কলেজ শুরু হয়েছে। যদি কলেজ শুরু হয়েছে, এবং এই সঙ্গে মাতাবাড়ির যেখানে প্রাইভেট পার্টির যেটা ওপেন ইউনিভার্সিটি, ত্রিপুরা ওপেন ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সেখানে নার্সিং ইনস্টিটিউশন শুরু হয়েছে, যেখানে প্রাইভেট পার্টি বিনিয়োগের মাধ্যমে। এবং সেই সঙ্গে বাগমাতে আজকে মাননীয় বিধায়ক মহোদয় এখানে বসে আছেন। আমরা দেখেছি বহু বছর আগের থেকে বাগমার রাস্তাঘাটের অবস্থা, আমরা বহুদিন দেখেছি বাগমার এই কিল্লা বাজারে জনজাতি অংশের মানুষের অধিকাংশ মানুষের সেখানে বসবাস। আমি দেখিনি কোনো যেটা পাকা মার্কেট। আমরা যখন এগ্রিকালচারে শুরু, আমরা সরকার আসার পর থেকে বাগমা বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু মার্কেট কেন, সেখানে এমন কিছু বাকি নেই যা করা হয়নি। মার্কেট থেকে শুরু করে রাইস গোডাউন থেকে শুরু করে বিভিন্ন কিছু করে দেওয়া হয়েছে। কাকরাবনে বিভিন্নভাবে এগ্রিকালচার সেক্টরকে এগিয়ে দেওয়া হয়েছে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্ত করা হয়েছে। আমি এটার কথা মানে এই নয় যে উদয়পুরে কাজ হয়েছে, এই কাজ গোমতী জেলার করবুক থেকে শুরু করব কলেজ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অমরপুরে বিভিন্ন কাজ হয়েছে, পম্পির মতো জায়গাতে কাজ হয়েছে। বাকি সারা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টে এবং হেলথ থেকে শুরু করে এডুকেশন সেক্টরকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি জায়গায় করেছে। আজকে দাঁড়িয়ে আমি উদয়পুরের প্রোগ্রামের কথা বলছি বলে, আমি এই ডিস্ট্রিক্টের কথা বলি, মহকুমার কথা বলি, কারণ আমি জানি না কি কারণে আপনারা যারা সাক্ষী আছেন বলবেন যে এই জায়গাতে ইচ্ছাকৃতভাবে
একটি ডেভেলপমেন্ট ওয়ার্ক কখনো করার চেষ্টা করেনি। ৪৫ বছর যেখানে আগের সরকারের তাদের অধীনে ছিল কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্র, কি কাজ করেছে সেখানে মাননীয় জিতেন্দ্র বাবু বলতে পারবেন। বাগমাতে বহুদিন ছিল, সেখানে বাগমাতে কি কাজ হয়েছে বলতে পারবে। মাতারবাড়ি তো পূর্ণ জায়গাতে, পূর্ণভূমিতে মাতারবাড়ি মন্দিরকে নিয়েও কখনো ভালো করে চিন্তা করেনি। সেই কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কমপ্লিট এবং দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে সেখানে নূতন এই সজ্জার উদ্বোধন হয়েছে। বন্ধুগণ, সুতরাং এই নদীর এই রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট শুধুমাত্র এইখানে নয়, আগামী দিন আমাদের সায়েন্স সিটিকে কেন্দ্র করে ঐতিহাসিক স্থান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত সেই ভুবনেশ্বর মন্দির পর্যন্ত যদি এই ব্যবস্থা করা যায়, তাহলে আগামী দিনে যে ট্যুরিজম এই সেক্টরকে পবিত্র ভূমিতে সব রকমভাবে সেখানে আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। আমরা সেই শুধু নয়, আজকে যদি বলতে হয় যে এটা হয়েছে, এখানে আপনারা দেখেছেন টাউন হল ভাঙছে মাথার উপরে, চেয়ারম্যান সাহেব তার টিম এখানে বসে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনটা বসে আছেন। ওই টাউন হলকে নূতনভাবে নূতন টাউন হলের কাজ শুরু হয়েছে। আজকে শুরু হয়েছে যে মার্কেটের একটু আগে কমার্শিয়াল মার্কেটের শুভ উদ্বোধন, বিল্ডিংয়ের ফাউন্ডেশন লেইং করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এক অবৈজ্ঞানিক সিদ্ধান্ত ছিল তৎকালীন সরকারের। সেই অবৈজ্ঞানিক সিদ্ধান্তের কারণে সরকারের টাকা খরচ হয়েছে, কিন্তু সে মার্কেটে কখনো ঠিকমতো বেকার ছেলেমেয়েরা সেখানে ঠিকমতো ব্যবসা করতে পারতো না। গ্রাউন্ড ফ্লোরে তাও কিছু ছিল, ছড়িয়ে ছড়িয়ে ছিল, কিন্তু উপরের থেকে কোনো মানুষ সঠিক বিজনেস করতে পারেনি, কারণ সেখানে সে ব্যবস্থাপনা করে বিল্ডিং তৈরি করা হয়নি। বহু বেকার ঘুরেছে রাস্তা রাস্তায়, বহু মানুষ সেখানে ঘর নিয়েছে, টাকা দিয়েছে বছর বছর সরকারকে, কিন্তু কখনো তারা সেটা ঠিকমতো ব্যবহার করতে পারেনি। এবং তাদের আমরা যখন বলি সকলের রোজগার বৃদ্ধি করতে হবে, তাদেরকে যে রাস্তা দেখাতে হবে, সে ব্যবস্থা করে আজকে সেই মার্কেট সেখানে পাইলিং কাজ শুরু হয়েছে। সেই মার্কেটে বহু যারা এক্সিস্টিং ছিল তারা তো পাবেই, এর বাইরে অনেকে পাবে। সবচেয়ে বড় কথা, উদয়পুর শহরে সবসময় আমরা বলি, সাংবাদিক বন্ধুরাও বলেন যে রাস্তাঘাট জাম হয়ে গেছে, চলাচল অনুপযুক্ত, মানুষের ভিড়ে চলতে পারে না। কিন্তু সেখানে আজকে সেখানে কোথাও গাড়িগুলো পার্কিং হতো, কোথাও জায়গা নির্দিষ্ট ছিল না। ওই কমার্শিয়াল মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে নতুন টাউন হল বিল্ডিং হচ্ছে, সেখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং করা আছে। তাহলে শহরকে যানযুক্ত মুক্ত করার জন্য সরকারের পদক্ষেপ আগামী দিনে এই উদয়পুরের মানুষ সেখানে তার ফল পাবে। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার অনেক অনেক ধন্যবাদ দেব। যদিও এটা আমার কথাগুলো শুনে মনে হচ্ছিল বোধহয় যেখানে শুধুমাত্র এই কাজ শুধু এই ডিস্ট্রিক্টে নয়, এই মহকুমাতে নয়, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে কলেজ শুরু হয়েছে, এর বাইরেও আমবাসাতে। এখানে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো সব ডিস্ট্রিক্টে বলে করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবাকে একটা উন্নত জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এডুকেশন স্কুল করা হয়েছে, তার মধ্যে আমরাও এই গোমতীবাসী কোনো অংশে কম আমরা পাইনি, যথেষ্টভাবে মানুষ এখানে পেয়েছে। তা আমি বাকি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনবো, তবে এতটুকু বলবো যে আমাদেরকে ধৈর্য ধরতে হয়েছে বহু বৎসর যাবৎ। 35 বছর ধৈর্য ধরতে হয়েছে, এর আগেও ধরতে হয়েছে বিভিন্ন সরকারের সময়ে, কিন্তু কখনো আমরা আমাদের যা প্রয়োজনীয় সেই জায়গা পাইনি এবং সে কাজ কেউ করেনি। আজকে সেই জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পেয়েছি এবং সে আগামী দিনে এখানে এই দুর্বলতা, এই প্রশ্ন মানুষের মন থেকে উঠতে বাধ্য এবং ভাবতে হবে যে কোথায় ছিলাম, কি ছিলাম, কিসে ছিলাম, আজকে আমরা কোথায় পৌঁছেছি, কোথায় যাচ্ছি। সেই ভাবনা যেদিন আমাদের মধ্যে না আসবে, সেদিন এই কাজের মর্যাদা, এই কর্মের মর্যাদা, উন্নয়নের মর্যাদা কখনো আমাদের মধ্যে থাকবে না। তা আমি আবারও আমাদের এই উন্নয়নের পথিক এবং যার নেতৃত্বে এগুলো পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাকে আবারও আমি সমগ্র গোমতীবাসীর পক্ষ থেকে এবং আপনাকে আন্তরিক অনেক 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 ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি। আগামী দিন আপনার নেতৃত্ব যাতে আগামী দিন রাজ্যে আরও উন্নতি ত্বরান্বিত গতিতে চলে এবং তার অংশ যাতে কোনো অংশে, রাজ্যের কোনো অংশে মানুষ না পায়, এবং জানে জাতি জনজাতি মানুষের কল্যাণে যা কাজ করেছে অভূতপূর্ব, যা বিগত দিনে কেউ করেনি। তাই আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার,
শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। আমরা ওনার মূল্যবান আলোচনা শুনলাম। এবারে আমরা এতক্ষণ ধরে যার মূল্যবান আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবারে আমরা বিনম্রের সঙ্গে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের সকলের মার্গদর্শন করার জন্য। উদয়পুরবাসীর সমস্ত মা ও বোনেরা, ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা, আপনাদের কিরকম লাগছে আজকে? হ্যাঁ, কি ছিল আর কি এখন আর কি হবে? হ্যাঁ, ৩৫ বছরের রাজত্বে আপনারা কি দেখেছিলেন, বা তারও আগে, বা 5 বছরের কংগ্রেস সরকারের সময়? আর এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির সরকার মানে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। এবং আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে আপনাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং এই অঞ্চলের বিধায়ক, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য দপ্তরের শ্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি গেস্ট অফ অনার হিসাবে আজকে এখানে উপস্থিত আছেন। আমি শুনছিলাম ওনার বক্তব্য, আর এগুলো কিন্তু বক্তব্য এক্স্যাক্টলি বললে ভুল হবে, মনের কথা কিন্তু উনি বলেছেন। এবং যেহেতু উনি আপনাদের হয়ে উনি নির্বাচিত প্রতিনিধি, আপনাদের কথাগুলো কিন্তু উনি বলেছেন। ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এই ফিলিংস নিয়েই আমরা সামনের দিকে আমরা চলতে চাই। এটা অদ্ভুত ত্রিপুরা রাজ্য ছিল, আমাদেরও সেই রকম ধ্যান ধারণা ছিল না। ভাবতাম যে এইভাবেই বুঝি রাজ্য চলে, এইভাবেই ভারতবর্ষ চলে। এই ধ্যান ধারণা আমাদের পাল্টে দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি নিজে কি বললেন? मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा। প্রথমে এসেই বলছেন, একটা চাইওয়ালা এসে আমাদের প্রথমে এই কথাটা বলেছেন। এতে করে আমরা কিন্তু সাধারণ মানুষ সবাই কিন্তু উদ্বুদ্ধ হয়েছি যে এইরকমও প্রধানমন্ত্রী হতে পারে। আরে রাজনীতিতে আসেই মানুষ যেটা বললাম এর জন্য, সেই জায়গায় উনি বলছেন मैं चौकीदार हूं, खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा। মানুষ এতে করে সাংঘাতিকভাবে একটা আশার এবং একটা আলোর সন্ধান কিন্তু পেয়েছিল, এবং শুধু পায়নি, সেটা বাস্তবায়িত হতেও দেখছেন। তো সেই জায়গায় আজকে মাতা ত্রিপুরের সুন্দরীর আশীর্বাদে আর এইরকম একটা জায়গায় মাতা ত্রিপুরের সুন্দরীর মন্দিরের পাদতলে আজকে আমরা এই মহতী অনুষ্ঠান আজকে করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন এই গোমতী জেলা পরিষদের অনারেবল সভাধিপতি শ্রী দেবল দেবরায় মহোদয়, উপস্থিত শ্রী রামপদ জমাতিয়া অনারেবল এমএলএ তথা প্রাক্তন মন্ত্রী ত্রিপুরা সরকারের। আপনারা হয়তো অনেকে জানেন না আজকে ওনার জন্মদিন, এবং এই জন্মদিনে ওনাকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করব যেন মানুষের জন্য সেবা করতে পারে, কারণ জন্ম হলে মৃত্যু হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু এই মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের জন্য কিছু কাজ করতে আরও বেশি করে কাজ করেন। ওনার এলাকা আমরা সবাই জানি, সেই এলাকার মধ্যে ভালো করে কাজ করুক, সারা ত্রিপুরার জন্য কাজ করুক, সেই কামনায় আমি
মা ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরেশ্বরীকে আমি আহ্বান করব, ওনাকে প্রার্থনা করব। আমি আমাদের মাঝে উপস্থিত আছেন কাকরাবনের মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, অনারেবল চেয়ারপারসন গোমতী মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী শীতল চন্দ্র মজুমদার। তাছাড়া এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট শ্রী রিঙ্কু লাঠের, ডিএম এবং কালেক্টর এই উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের। উনি ওনার প্রারম্ভিক আলোচনায় এখানে উনি ওনার কথা রেখেছেন। এসপি গোমতী ডিস্ট্রিক্টের শ্রী কিরণ কুমার কে এবং শ্রী মিহির গোপ, কমিশনার টুডা। এখানে উপস্থিত আছেন আমাদের যিনি সোশিয়াল ওয়ার্কার, বিশিষ্ট সমাজসেবী, সবাই জানেন ওনাকে, শ্রীমতী সবিতা নাগ মহোদয়া, এবং অন্যান্য জনপ্রতিনিধি। এখানে অনেককে আমি চিনি, সবার নাম বলা একটু সমস্যা হয়ে যাবে, সবার নাম বলে শেষ করা যাবে না। এবং যারা এখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, আর বিশেষ করে এই উদয়পুরবাসী এবং গোমতীবাসী, তাদের জন্য তো আপনাদের হাসি নেই মুখের মধ্যে, সবচেয়ে খারাপ লাগে এই জায়গাটা। একটু হাসুন, এটা পয়সা লাগে না, এটা একটু হাসুন, তাহলে আমাদেরও বলতে সুবিধা হবে। এরকম একটা সুন্দর দিনে একদিকে তো জন্মদিন আমাদের একজন বিধায়ক মহোদয়ের, আর এরকম তিনটা এখানে আজকে ফাউন্ডেশন লে ভার্চুয়ালি আমরা করলাম। আগামী দিন কি হবে আপনাদের এলাকা খালি ভাবুন আপনারা। তবু আমরা কিছু পাইনি এগুলো তো আগের সরকার বলতো দিচ্ছে না। কালকেও দেখলাম বন্ধ ডেকেছিল ওরা। তো অদ্ভুত যে শ্রমিকদের জন্য এক শ্রমিকের যে সর্বনাশ করেছে এরা, এবং এর নেতাদের কিন্তু এক একজনের কেনে আঙ্গুল ফুলে কোলা গাছ হয়ে গেছে, আর শ্রমিকরা কিন্তু হারিয়ে গেছে। ওইসব দিনগুলো আমরা দেখেছি, কল কারখানা সব বন্ধ করেছে। এখনো বলছে যে শ্রমজীবীদের জন্য আন্দোলন ইত্যাদি ইত্যাদি। আরে মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রমিক ছাড়া যাদের সম্পর্কে কেউ কোনোদিন চিন্তা করেনি, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সেইভাবে কাজ করে বলছেন, যেরকম করছেন। বিশ্বকর্মা যোজনা 13,000 কোটি টাকা, যাদের 18টা গ্রুপ আছে। আরে চুল কাটে যে মাটির দিয়ে কামার কুমোর, তাদের কথা কে চিন্তা করছে? রাজমিস্ত্রির কথা কে চিন্তা করে? 13,000 কোটি টাকা কোথায় ছিল ওই গরিব দরিদ্র লোকগুলো? খালি প্রসেশন করানো। আমি এক সময় ওদের প্রসেশন যখন দেখি আমি ভাবি ওনারা কোথায় আছেন এখনো। আর এখনো সময় আছে, চলে আসুন তাড়াতাড়ি। আর নাহলে ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে চলছে, আপনারা স্টেশনেই থাকবেন। আর আমরা টাটা করে 2047-এ আমাদের যে টার্গেট টাইম লিমিট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা ওই স্টেশনে কিন্তু পৌঁছে যাব। তাড়াতাড়ি চলে আসুন। আননেসেসারি, আমি এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে ওনাদেরকে আবেদন করুন, তাড়াতাড়ি যদি দেশকে বাঁচাতে হয়, রাজ্যকে যদি বাঁচাতে হয় এবং উন্নয়নের দিশা দেখাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কারোর, ভারতীয় জনতা পার্টির সরকার ছাড়া কারোর পক্ষে সেটা সম্ভব নয়। আপনারা শুনলে খুশি হবেন, আমি এক সময় ভুলে যাই। আজকে আমার টেবিলে আমি দেখছিলাম, কিন্তু সময় এত কম, এত কাজ এত স্পিডে হয়েছে। গতকালও আমি রাত্রি তখন 8:30 পৌনে 9টা বাজে, সেক্রেটারিয়েট একজন মানে সিনিয়র অফিসারকে আমি জিজ্ঞেস করছিলাম, আপনিও তো আগে ছিলেন কমিউনিস্টদের সময়? বলে হ্যাঁ স্যার। আচ্ছা একটা কথা বলুন, ওনাদের সময় 35 বছরে যে কাজ করেছে, আর আমাদের এই কয়েক বছরে আমাদের সরকার আসার পর এই যে স্পিড, কিরকম মনে হয়? बोले सर आप मत बोलिए, इतना स्पीड से काम हो रहा है जो 35 साल के हिसाब से इतना परसेंटेज अगर आप देखोगे तो 200% आपको आगे है। তো ভালো লাগে এইসব। এবং এগুলো কিন্তু আমাকে খুশি করার জন্য বলিনি। আমি টেবিলে আমি বললাম যে আসার সময় আমি দেখছিলাম যে কতগুলো আমি উদ্বোধন এবং কতগুলো জায়গায় ফাউন্ডেশন লে করলাম। কিছু করার পরে আমি দেখলাম এখানে আসতে হবে, তো রেখে দিলাম আমি, আর পারলাম না আমি।
সব এভরিডে, সমস্ত জায়গায়। এখান থেকে যাচ্ছি, আবার আসছি, আবার আসবো। আরও অনেকগুলো প্রকল্প আছে, অলরেডি শেষও হয়ে গেছে, সেগুলোও করব আমরা। সারা ত্রিপুরাতে, আমি সারা ত্রিপুরাতে ঘুরি আর ভাবছি যে কি করলেন ওনারা। আর আমরাও ভাবতাম বাবা, না জানি কি তাত্ত্বিক ব্যক্তি ওনারা, কত কিছু জানেন, কত কিছু বুঝেন। আজকের তারিখে মনে হয় এখন বোঝা যায় যে এক এক সময় যেসব কথাবার্তা বলেন আর তার যখন উত্তর দেই, তার উত্তরের কিন্তু আর সেই প্রত্যুত্তর আর থাকে না। তখন বোঝা যায় ওদের লেভেলটা কোন জায়গায় ছিল। সরকার যদি চালাতে হয়, একটু মানুষের সাথে, মানুষের কষ্ট মানুষের জন্য করার, গদিতে বসে থাকার জন্য রাজনীতি না করলেই ভালো। কখন কে গদির থেকে চলে যাবে নোবডি নোজ। কিন্তু তুমি যতক্ষণ ধরে আছো ততক্ষণ পর্যন্ত মনে প্রাণে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। আমাদের যশস্বী গৃহমন্ত্রী জি কিছুদিন আগে বলছিলেন, কি বলছিলেন, मैं मुफ्त में एक सलाह देता हूं ऑपोजिशन वाले को। बोला कौन सा सलाह? बोला ये लोग हमेशा कहते हैं कि ईवीएम में रिजल्ट ठीक से नहीं आता है। तो बोले रिजल्ट आएगा आएगा। मैं आपको एक सलाह देता हूं और मुफ्त में मैं सिंपल एक एडवाइस देता हूं। सवेरे से 6 बजे से रात 12 बजे तक अगर आप काम करोगे, हम लोग जैसा करते हैं, तब जाके ईवीएम से आपको रिजल्ट मिलेगा। आप लोग अपने बारे में खाली सोचते रहते हो, तो कहां से ईवीएम में रिजल्ट मिलेगा? তো এইগুলো মানে আজকে জনজাতি বলুন, যাদের কথা কেউ আগে কেউ কোনোদিন চিন্তা ভাবনা করেনি, আজকে জনজাতিদের উন্নয়নের থেকে আরম্ভ করে যারা আজকে দলিত যারা আছেন তাদের উন্নয়ন সম্পর্কে, অথচ আগে এই দলিতের রাজনীতি হয়েছে, বিহারের রাজনীতি, উত্তরপ্রদেশের রাজনীতি জাতপাত ছাড়া হতো না। এবং জাতপাতের উপর ভিত্তি করে জাতপাতের যে বিভিন্ন দলও গঠন হয়েছে। কিন্তু দেখুন আস্তে আস্তে করে কোন জায়গায় চলে এসে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমার কাছে 4টে জাত, একটা হচ্ছে গরিব, কৃষক, মহিলা এবং যুবক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে আমার জাতপাতের কি দরকার? আজকে মহিলাদের এখানে যে কোনো জায়গায় যান আপনি দেখবেন মহিলারা আমাদের 50% পপুলেশনের হচ্ছে আমরা মহিলারা। যখন 3 তালাক, আজকে অনেকে ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বলে, 3 তালাক কারোর হিম্মত হয়নি 3 তালাক প্রথা, এই কুপ্রথা, সেটাকে বাদ দেওয়ার। যখন উনি বাদ দিলেন, বলে রায়ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কিছুই হয়নি। 3 বার তালাক পড়লেই শেষ। আজকে মহিলারা তাদের সম্মান কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছেন। যেটাই ধরবেন আপনি, যে কোনো বিষয়। আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা কাজ করব না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, খুব করে আমার প্রশংসা করেছেন যে আমি অনেক কাজ করছি, আমি অনেক কাজ করছি। আমি কাজ করছি না, আমি বাউন্ড এই কাজ করার জন্য। কারণ আমাদের যে সামনের ড্রাইভার, এরকম এক ড্রাইভার আমরা পেয়েছি ডাবল ইঞ্জিনের সরকারের, উপায় নেই, এদিক সেদিক হিলবার কোনো সমস্যা নেই। বাড়ির গার্জিয়ান যদি শক্তপুক্ত হয়, ভালো হয়, জ্ঞানী গুণী হয়, তখন ওই বাড়িরও কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, কিন্তু তারপরেও একটা কৃষ্টি সংস্কৃতি ওই বাড়ির, যে কোনো দেখবেন বহু লোক পয়সাপাতি কম, কিন্তু জ্ঞানে গুণে একটা উপদেশ দেওয়ার জন্য, সত্যিকারের রাস্তায় যাওয়ার জন্য ওই বাড়ির মানুষ যায়, যারে এমুকের কাছে যায়, এমুক বাবুর কাছে যাই, গিয়ে একটু বিষয়টা বলি। তো এইরকম একটা গার্জিয়ান এখন আমাদের কিন্তু সারা ভারতবর্ষে পেয়েছে। ভালো মানুষ অনেক সময় বলে ভালো মানুষ, আরে ভালো মানুষ হয়ে লাভটা কি? अच्छा आदमी से क्या होगा? अच्छा आदमी से क्या होगा? काम का आदमी चाहिए। अच्छा आदमी मतलब काम का आदमी। अच्छा आदमी से काम नहीं चलेगा। প্রধানমন্ত্রী জি এর আগে আমরা দেখতাম আমাদের সোলজারদের গলা কেটে, এখানে আমাদের
আর্মির দাদা আছেন এখানে, চক্রবর্তী দাদা আছেন এখানে, এরকম গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো। मैं निंदा करता हूं, मैं निंदा करता हूं, निंदा करता हूं। तो निंदा से কি হবে? माननीय प्रधानमंत्री जी आसार पर निंदा भिंदाबाद, मैं घुस के मारूंगा। और उन्होंने সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক और অপারেশন সিন্দুর যখন করলেন, তারপর বুঝিয়ে দিলেন যে ইন্ডিজিনাস S-400 এর মাধ্যমে আপনি শক্তিশালী, আপনি শক্তি থাকতে হবে, কিন্তু শক্তি না থাকলে কেউ দাম দেবে না। অনেকে বলে যে আরে ডাক্তারবাবু, তাই উনি কি রাজ্য চালাবে, নরম মানুষ, উনি আবার এই ঝামেলাতে কেন গেলেন? এখন আমি বলছি, যখন আমি, আরে উনি তো নন পলিটিক্যাল আদমি, এখন যখন পলিটিক্স করতে লাগলাম, পলিটিক্স শিখলাম ওনাদের কাছ থেকে, তখন যখন আমি পলিটিক্স করলাম তখন উনি বলছেন, এখন বলছেন, উনি কি বলছেন কি আবোল তাবোল। আমি এতদিন বুঝলাম যে আরে এটার নাম নাকি পলিটিক্স, আমার জানাই ছিল না। তো এখন ওনাদেরকে পলিটিক্স, এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কিন্তু পলিটিক্সটার জায়গা যাবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে মানুষের জন্য কাজ করা। আর ওনারা যে ভাষাটা বুঝেন সেই ভাষাটা আমরা, সেই উত্তরটা আমরা দেব, কিন্তু অজ্ঞানে মানে জ্ঞান নিয়ে তাদেরকে উত্তরটা দেব, যাতে উত্তর না দিতে পারে। সমস্যায় আছে, এখন কোনো ইস্যু নেই, নানা রকম ইস্যু, ঘুম থেকে উঠে ইস্যু বের করেন। আর এমন একটা ভাব, সবসময় ভাবছে যে 1978-77 কথায় আছেন এখনো, যে যে কি বলে ল্যাটারাল এন্ট্রি নিয়ে পাওয়া যায়, ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকে যাবে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল 77-78 কিভাবে এসেছিল ওরা। সারা ত্রিপুরাতে লাল লাল লাল, আরে লাল দেখলেই তো ভয় লাগে। তো এই লাল লাল দেখতে দেখতে আমাদেরও বুড়ো হয়ে গেলাম অনেকে। দাঙ্গার থেকে আরম্ভ করে মারপিট, খুন, সন্ত্রাস, এগুলি তো ছিল। আবার এখনো বলছেন যে কি 2028 অবধি যাবে না, তাহলে কি হবে? এর আগে নিজেরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার নিজেরা ঝগড়া করে নিজেরাই সরকার থেকে চলে যাবে। অর্থাৎ এখন বসে আছে কবে আমরা ঝগড়া করব, আর 77 সনের মতো 78 সনে আবার কিভাবে ঢুকবে। মূর্খের স্বর্গে বাস করে, এই হবে না আর। এখন আগে কংগ্রেস সরকার শুধু ওনারা কাজ করতেন কোথায়? শহর ভিত্তিক। আর মোদিজির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গ্রামীণ এলাকায় একদম অন্তিম ব্যক্তির জায়গার মধ্যে পৌঁছে গেছে। কয়েকটা সিট ছেড়ে দিত, আর ছেড়ে বাকিগুলো করায়ত্ত করত। 20-20টা সিট জনজাতি সম্প্রদায়ের, এখান থেকে কাউন্ট করতো ওরা 21, 22, 23। এখন কিন্তু সেই সুবিধা নেই। জনজাতিরাও বুঝে গেছে এখন। জনজাতি এলাকায় আমি যাচ্ছি, এখন মানুষ বুঝে যাচ্ছে যে জনজাতিদের নিয়ে খেলা হয়েছে এতদিন। দেখবেন আপনি আগামী দিন কি রেজাল্ট হয়। এবং ত্রিপুরার জন্য একটা সুন্দর, যেটা আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে অপারেশন সিন্দুরের পরে অনেকে ওনাকে অ্যাডভাইস দিতে এসেছিলেন। উনি কি বলেছেন? যে উই ডোন্ট নিড প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। আমাদের উপদেশ দিতে আসবে না, উই আর হোস্ট অন আওয়ার সেলফ। আমরা নিজেরা আমাদের শক্তি আমরা জানি। আমরাও বলছি ভালো ভালো পার্টনার লাগে, কিন্তু উপদেশ দিয়ে, অসৎ বুদ্ধি দিয়ে আমাদের থেকে কাজ, বাঁকা পথে আমাদের থেকে কাজ আদায় করতে পারবেন না। আপনারা যে রাজনীতি এতদিন করেছেন, আমি বলছি না 100% আমরা করে ফেলছি, সেটা বলছি না, কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আজকে নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। তো নিউ ইন্ডিয়া কবে হবে? যদি সমস্ত নিউ ত্রিপুরা হবে, তবেই তো হবে। এর জন্য আমি নতুন করে বলছি নিউ ত্রিপুরা।
আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলতাম, এখন নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করব। আপনারা শুনে খুব খুশি হবেন আজকে যে গত আপনার 8 বছর হলো আমাদের সরকার হয়েছে, 1 বছরের আমি একটা ডাটা আপনাদের সামনে বলছি। 1 বছরে এই রাজ্যের বিভিন্ন মহকুমায় আমি প্রায় 1300 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আমি উদ্বোধন করেছি শুধু 1 বছরের মধ্যে, বাকি তো বললামই না। 7,000 কোটি টাকা আমাদের এবার বাজেটে, এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আছেন, শুধু ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। আমি কিছুদিন আগেও মিটিং করেছি, কারণ মার্চ মাস এই যে মনিটরিং সিস্টেম এত স্ট্রং আমাদের এখন, যে টাকা তো রেখেছে সেগুলো যাতে না ফেরত যায়। কত কাজ হয়েছে, কেন হলো না, তার অ্যাকাউন্টেবিলিটি ডিএম সাহেবদের নিতে হবে। গতকালও সমস্ত ডিএম এবং এসপি সাহেবরা উপস্থিত ছিলেন। প্রতি 14 দিন পর পর আমি সমস্ত ডিএম এসপি সমস্ত জেলার আজকে প্রযুক্তিকে সামনে নিয়ে ওনাদের সাথে কথা বলি। পত্রপত্রিকার মধ্যে অনেক নিউজ উঠে, আপনারা সবাই জানেন। প্রতিটা কাটিং ওনাদের কাছে পাঠানো হয়, আগের থেকে পাঠানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে এই যে নিউজটা বেরোলো, এবং ওই ডিস্ট্রিক্টের সমস্ত অফিসাররাও থাকেন, আমার এখানে স্টেটের যারা আছেন অফিসাররা বসেন, সেখান থেকে আমরা জিজ্ঞেস করি এই যে নিউজটা বেরোলো এটা কি। তো অনেক জায়গায় দেখা যায় মিথ্যা, তাহলে রিজয়েন্ডার দিয়েছেন কিনা। রিজয়েন্ডার দিলে নিয়ম হচ্ছে সেই পত্রিকার যে জায়গায় নিউজটা হয়েছে সেখানে ছাপতে হবে, ছেপেছে কিনা তার জন্য ওনাদেরকে বললাম যে কোনো পত্রিকায় যদি না ছাপিয়ে থাকে তাহলে দিন, আমরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা আদার্স যে সংগঠন আছে সেখানে পাঠাবো আমরা। এই যে একটা মানে মনিটরিং সিস্টেম, এতে করে ভাইব্রেন্ট সরকার, ভাইব্রেশন থাকবে। আদারওয়াইজ তো ডিএম সাহেব মনে করবে আমার তো খবরই রাখে না, এসপি সাহেব মনে করবে আমার খবরই রাখে না। তো মুফতে কিন্তু আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমরা পাই। আবার এটাও দেখছি আমি যে কোন সংবাদের কত পার্সেন্টেজ সত্য তথ্য তো পেশ করে, এটা একটা কালচার। এই কালচারও আমরা ডেভেলপ করতে চাই, যে সংবাদ মাধ্যমে যেন ভুল যেন কোনো রকম খবর না চাপে। তো এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এটা কিন্তু এর মধ্যেও কিন্তু লুক্কায়িত আছে। অর্থাৎ প্রেসের মধ্যেও সেটা যে আমি লিখে দিলাম তার জন্য আমার কিন্তু জবাবদিহিতা থাকতে হবে। তো তাদের মধ্যেও আমরা চাই যে একটা সুন্দরভাবে একটা কম্পিটিশন হোক, ভালো একটা লেখা উঠুক, সেটা খেলার বিষয়ে হোক, সেখানে কোনো উন্নয়নের বিষয় হোক, সব বিষয়ে আমরা কিন্তু আজকে এখানে যে প্রায় 83,59,80,000 টাকার এই 3টা যে প্রকল্প আজকে এখানে ফাউন্ডেশন লে করলাম, তার সাথে এই 1300 কোটি কিন্তু আবার যোগ হবে। আবার নেক্সট আরেক জায়গায় গেলে এগুলো কিন্তু যোগ হবে। আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা যদি ত্রিপুরার এখানে যে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2050 সালে ত্রিপুরা ফার্স্ট হয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লককে সেরা পারফর্মিং অ্যাসপিরেশন ব্লক হিসাবে, এবং আপনাদের এই গোমতী জেলা সেটাকে সার্বিক যে উন্নয়ন হয়েছে তার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরার এখন প্রশাসনিক যে কাজকর্ম, যে পেপারলেস ওয়ার্ক, ক্যাবিনেট থেকে শুরু করে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আজকে এই পেপারলেস কাজ হচ্ছে এখানে। আমাদের ক্যাবিনেটের মধ্যে মিনিস্টাররা আগে কাগজ নিয়ে যেত, আর এখন সেখানে কাগজ নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। এবং ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত সাব ডিভিশন লেভেলে আছে। আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ডিফারেন্ট ডিপার্টমেন্ট, সাব ডিভিশন সব জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আজকে এই পেপারলেস আজকে অফিস শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের সবচেয়ে গৌরবের বিষয় আজকে ত্রিপুরা তৃতীয় রাজ্য, গোয়া এবং আমাদের মিজোরামের পরে এখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে, যেখানে 95.6
1% আমাদের শিক্ষিতর হার। তা আমাদের গর্ব করা উচিত। আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে নাম করছে, আপনারা নিশ্চয়ই দেখেন গান বাজনায়, খেলাধুলায়, এভরিওয়্যার। আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার নাম এখন সারা ভারতবর্ষের মানচিত্রে আপনারা যদি দেখেন, এখন উজ্জ্বল, আমি বলবো নক্ষত্রের মতো কিন্তু উজ্জ্বল হচ্ছে। এখন আমরা কাজের মাধ্যমে সেই কাজটা আমরা করছি। এর মধ্যে জাতীয় এবং আঞ্চলিক স্তরে আমরা মোট কতটা পুরস্কার পেয়েছি? 347 আমরা পুরস্কার এই ত্রিপুরা পেয়েছে বন্ধুগণ। আমরা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন, জনজীবনে নিরাপত্তা প্রদান, স্বনির্ভরতা, সেলফ রিলায়েন্স, ভোকাল ফর লোকাল, সব বিষয়ে আমরা ত্রিপুরাতে কিন্তু আজকে সরস মেলার থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা কিন্তু সেটা দেখছি। এখানে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, মেয়েরা আছেন। আজকে আমরা টার্গেট করেছিলাম 1,18,000, যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি বানাবেন। আমরা কত বানিয়েছি অলরেডি? 1,08,000, অর্থাৎ 95% লাখপতি দিদি আমরা বানিয়েছি বন্ধুগণ। এবারের বাজেটে আপনারা খেয়াল করবেন, এবারের নির্মলা সীতারামনজি, মাননীয় আমাদের অর্থমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা, বলছেন লাখপতিতে আমি খুশি না। কি করবেন? এসএইচই সি মার্ট বানাবেন, সি মার্ট। অর্থাৎ এখন লাখপতির থেকে নিজেরা এন্টারপ্রেনার হবে, নিজেরা দোকান, এইসব মার্ট, বড় বড় দোকান খুলে, মার্ট খুলে সেখান থেকে তারা ব্যবসা করবে। সেই ব্যবস্থাও এবারের বাজেটে আমরা দেখলাম। আমাদের মহিলাদের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, সেখানে যদি আমি বলতে থাকি শেষ হবে না। এর মধ্যেও আপনারা দেখেছেন আমাদের এই সরকার অত্যন্ত টাচি সরকার, সংবেদনশীল সরকার। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আমরা শুরু করি। এটা কি? যারা 12th ক্লাস পাস করবে, মেধা যারা মেয়েরা আছেন, তাদেরকে 140 জন আমরা বেছে নিয়েছি। 100 হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, 40 জন যারা সিবিএসসি থেকে পাশ করবেন, অর্থাৎ বিদ্যাজ্যোতি স্কুল থেকে। তাদেরকে বিনা পয়সায় আমরা স্কুটি আমরা ওনাদেরকে দিয়েছি, লাইসেন্স, ড্রাইভিং ইত্যাদি তাদেরকে শেখানো হয়েছে। আগামী দিন আপনারা ভাবুন, আপনার মেয়েরা যখন সেইভাবে স্কুটি করে যাবে এবং বিনা পয়সায় সেটা চালাচ্ছে, এটা দেখে অন্যরাও কিন্তু উদ্বুদ্ধ হবে। এটাকে বলে সংবেদনশীল সরকার। আমরা বলছি না যে কালকে কিন্তু তোমরা প্রশাসনে আসতে হবে, আরে সবাই রাজনীতি করতে হবে বলছি না তো আমরা। এই তো আগে তো বলতো উনি তো অপোজিশন পার্টির লোক, আরে অপোজিশন পার্টি। আগে বলতো ইঞ্জিনিয়ার ডাক্তার হলে চলবে না, ভালো লোক হতে হবে। তা আমি এরকম একটা প্রোগ্রামে আমাদের কলেজে, মেডিকেল কলেজে আমি বসছিলাম, আমার এক বন্ধু ডান দিকে জেনারেল সার্জন বসেছিল। তৎকালীন সময়ের মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছিলেন ওই সভায়। আমি বললাম, অনেক সময় শুনি প্রায় ভালো মানুষ, অর্থটা কি? তো আমার যে বন্ধু, ও আমাকে বলছে, ভালো মানুষের সংজ্ঞা জানো না তুমি? বললাম কি? বলে সিপিএম যদি করো তাহলেই ভালো মানুষ হতে পারবে। অদ্ভুত তথ্য। আমি এত বড় বড় সার্জারি করলাম, হবে না। এত ভালো বিল্ডিং বানাচ্ছাম, সুন্দর প্রকৌশলী, ভালো সাঁতারু, ভালো অ্যাথলেট, ওই উনাদের পার্টি যদি উনাদের আনুগত্য হোক তাইলে ভালো লোক হবে। আমি তো ভেরি ডিফিকাল্ট চ্যাপ্টার, এ তো হওয়া যাবে না। আর যখন না হবে, সাধারণ থাকতে পারবে না, সবাই অসাধারণ থাকতে হবে, সাধারণ মানুষ না। আর অসাধারণ মানে তাদের দলের লোক হতে হবে। এই হচ্ছে তৎকালীন সময়ের অবস্থা। মানুষ এখন সুখে আছে, আনন্দে আছে। আজকে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গত 20 বছরের মধ্যে আইন শৃঙ্খলার দিক দিয়ে 8.2% ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। মাঝে মাঝে ঘটনা হয়, শুনি, কিন্তু আপনারা দেখবেন কাউকে কিন্তু ছাড়া হয় না, সে যেই হোক ছাড়া হয় না। তাদেরকে আমরা কিন্তু সে আইনের যে ব্যবস্থা তার মধ্যে নিয়ে আসি আমরা। কারণ অনেক সময় অনেক জায়গায় বলে মুখ্যমন্ত্রী আগামী দিন
আমাদের ট্রাইবেল মুখ্যমন্ত্রী চাই। আরে মুখ্যমন্ত্রী এবার ট্রাইবেল মুখ্যমন্ত্রী কি? আমি শুনিয়েছিলাম মুখ্যমন্ত্রী এখানে মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে শচীন বাবু, এখানে এসসি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এখানে এসটি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালিতেও হয়েছেন। তো মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, যদি পার্টিকুলার কোনো গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয় না। তো এইভাবে মানুষকে এই চেষ্টা করে কিভাবে মানে সুরসুরি দিয়ে সাম্প্রদায়িকতার সুরসুরি দেওয়া, অবস্থা কাহিল, পারছে না এখন এইসব করে করে রাজনীতির। আর ফোনের রাজনীতি, ফোনের কিন্তু আরেকটা রাজনীতি, তুই এটা কর আমি ওইটা করব, আমি ওইখানে দাঁড়াবো, আমরা কিন্তু এবার এখানে লোককে দাঁড়াবো না, দাঁড় করাবো না, হিম্মত নেই। এই যে অবস্থা, সেই অবস্থার থেকে আজকে আমাদের ত্রিপুরাবাসী কিন্তু শান্তিতে আছে, যে একটা প্রকৃত অর্থে আজকে আমাদের দেশ যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছে। এক তো প্রোটেকশনের কথা বললাম, সুরক্ষিত আমরা, আরেক দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচারের এত বন্দে ভারত ট্রেন, আজকে দেখলে মনে হয় কোথায় আমরা আছি। আগে কালকে গতকালই আমি একটা সেক্রেটারিয়েটে একটা রিভিউ করছিলাম। তো রিভিউর মধ্যে একজন বলছেন, স্যার, এক অফিসার বলছেন, স্যার প্যারিসের মধ্যে আমি গেছি, ফ্রান্সে গেছি আমি, সেখানে কি সুন্দর। আমি বললাম ফ্রান্সের কথা বাদ দিয়ে এই যে নোংরাগুলো ফেলে এখানে এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন, তাহলে ফ্রান্সের থেকেও সুন্দর হবে এখানে। কাজে দায়িত্ববোধ আপনার থাকতে হবে। আমি সেই জাপানের বুলেট ট্রেন দেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বন্দে ভারত ট্রেন শুরু করলো, কিছুদিন বাদে দেখবেন আপনাদের উদয়পুরের দিক দিয়েও বন্দে ভারত ট্রেন যখন যাবে কি রকম লাগবে আপনারা বলুন না। আর আমাদের সমস্যা কি, আমরা যখন মানে হয় না যে ছেলে কত বড় হয়েছে, মেয়ে কত বড় হয়েছে বোঝা যায় না, কারণ দেখতে দেখতে আমরা দেখি আমাদের সামনেই বড় হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখলে মনে হয় যে নারী তুমি এত বড় হয়ে গেছো। এই ত্রিপুরার মধ্যে কোনোদিন এই মাননীয় প্রধানমন্ত্রীজি যে হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমরা হচ্ছে এটা তো আমার প্রাপ্যই। কিন্তু একটা বার চোখটা বন্ধ করে যারা পুরনো মানুষ আছে বুঝুন তো একবার, NH-08 ছিল, সেই ছোট ছোট রাস্তা, সেই আমরা যেতাম ধর্মনগর, কি অবস্থা ছিল। 6টা ন্যাশনাল হাইওয়ে, আবার এটাকেও দিচ্ছে। আমি যখন গডকারিজিকে একটা ছোট একটা কাগজে আমি লিখলাম, গুয়াহাটিতে একটা কাগজে ওনার সাথে আমি বসলাম, যে এটা NH-08 প্রথম ন্যাশনাল হাইওয়ে, সাথে সাথে তিনি স্যাংশন দিয়ে দিলেন যে এটাকে 4 লেন করতে হবে। শুধু তাই নয়, আপনার উদয়পুর থেকে আমাদের যে আগরতলার যে বাইপাস আছে সেখান থেকে সেটাও 4 লেন হবে বন্ধুগণ। এই মারবাড়ি পর্যন্ত 4 লেন হচ্ছে। তো এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের কত সুবিধা। শুধু তাই নয়, আপনারা এই যে চম্পকনগর থেকে আমাদের যে আইএসবিটির যে জায়গাটা আছে চন্দ্রপুরে, সেখান পর্যন্ত 4 লেন হবে। তো চারিদিকে এত উন্নয়ন, এত ট্রেন, এত সুন্দর আমাদের এয়ারপোর্ট, এত সুন্দর স্ট্রং ইন্টারনেট, এগুলো আগে তো আমরা দেখিনি। আজকে আমরা যেভাবে এখানে অনেকে তো আছে হট করে যে কোনো জিনিস বুঝে ফেলছে, এখানে হাতের মুঠোই সব 5G 4G চলে আসছে, AI চলে এসছে। এখন আমি যেটা বললাম, আমরা কিন্তু এগুলো ভুল করি, আগে বুঝতে পারিনি। এই উদয়পুরে আসতে আমার মনে আছে ঘন্টার পর ঘন্টা এই নদী পার হতে গিয়ে বসে থাকতে হতো, নৌকা দিয়ে গাড়ি পাস হতো। আর আজকে সেই উদয়পুর বিলুনিয়া যেতে আবার যাও, সেখানেও নৌকা দিয়ে পার হতে হতো। আজকে ডেভেলপমেন্ট কোথায় কোন জায়গায় চলে গেছে। আজকে আগরতলার কথা চিন্তা করুন, আমরা বারবার ডিসিশন নিয়েছি, শুধু আগরতলা কেন ডেভেলপ হবে, কেন উদয়পুর ডেভেলপ হবে না, কেন ধর্মনগর ডেভেলপ হবে না, কেন কমলপুর ডেভেলপ হবে না। সমস্ত জায়গায় আজকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট নানাভাবে আমরা করছি সব জায়গায়। আর আগে যেগুলো ওনারা আমাদের কাছে রেখে গেছেন তাদের সমস্যাগুলো, এই সমস্যা দূর করতে করতে আমাদের অবস্থা কাহিল। আর যতগুলো কেস আজকাল আমরা হাইকোর্টের মধ্যে যত সমস্যা,
উনাদের কারণে এই সমস্যা আমরা কিন্তু এখন ভুগছি। আমরা একের পর এক, আমার মনে আছে আমাদের যিনি এখন আমাদের গভর্নর হয়েছেন তেলেঙ্গানার, উনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, তৎকালীন সময়ে উনি অর্থমন্ত্রীও ছিলেন। উনি একবার বলছিলেন আমাকে যে স্বর্ণযুগ স্বর্ণযুগ। তা আমি যখন প্রথম চেয়ারে বসি, অফিসে বসে আমি অফিসারকে বললাম ফাইলগুলো নিয়ে আসুন, দেখি কি অবস্থা, ওখানে কোথায় সোনা টোনা পাওয়া যায় কিনা দেখি একটু। তো উনি বললেন যে আমি তো সোনা তো আর পাই না, তবে 13,000 কোটি টাকার লোন আমি পেয়েছি, এবং সেই বোঝা আমার মাথার মধ্যে দিয়ে গেছে। আজকে রাস্তাঘাট আগরতলা শহর আপনি দেখুন কি সুন্দর হচ্ছে, হচ্ছে কি না? আজকে এয়ারপোর্ট থেকে যখন মানুষ ঢুকে, যেটা বলছিলাম, আমরা দেখতে দেখতে মনে করছি এটা নর্মাল, কিন্তু ত্রিপুরারই লোক যারা বাইরে 10 থেকে 12 বছর পরে আসছে বলে আরে আগরতলা ত্রিপুরা এত সুন্দর হয়ে গেছে, ভাবতেই পারি না আমরা। এখন সমস্ত জিনিস আজকে ত্রিপুরাতে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট, এখানে এমন কোনো জিনিস নাই যেটা আমরা এখন কম্পিট করতে পারি না যে কোনো শহরের বা গ্রামের তুলনায়। গ্রাম আজকে আর্থসামাজিক উন্নয়নে আজকে মহিলাদের যেমন উন্নয়ন হচ্ছে গ্রামে গঞ্জে, আজকে সারা ত্রিপুরার মধ্যে উন্নয়ন হচ্ছে, এবং আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সবার মান উন্নয়ন, খালি আর্থিক উন্নয়ন হলে হবে না, তাদের যে ডিগনিটি, মহিলাদের যে ডিগনিটি, সেটাকে সুরক্ষিত রাখতে হবে। আজকে উদয়পুর, ধর্মনগর এবং আমরা যে স্যাটেলাইট টাউনের কথা আগরতলা, সেটা হবে, কারণ আস্তে আস্তে করে এখন লোক সংখ্যা বাড়ছে। স্যাটেলাইট টাউন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন অলরেডি, এবং স্যাটেলাইট টাউন যখন হবে তখন আপনারা দেখবেন যে মডার্নাইজ টাউন কাকে বলে আপনারা দেখতে পাবেন। ত্রিপুরাতে ওয়েস্ট আগরতলা শহরে ওয়েস্টার্ন বাইপাস হচ্ছে, রিং রোড হচ্ছে, ওয়েস্ট ইস্টার্ন বাইপাস হচ্ছে, এবং যানজট কম হবে। উড়ালপুল হচ্ছে, আপনাদের এখানে উড়ালপুলের জন্য বাজেটে রাখা হয়েছে। আমাদের এখানে আপনারা দেখেছেন তেপানিয়ার মধ্যে অলরেডি একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হচ্ছে, তার জন্য 75 কোটি টাকা আমরা পেয়েছি। আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা খোলার জন্য সেখানেও 75 কোটি টাকা রেন্টার্স কলোনি আমরা সেটা করছি সেখানে। আজকে মাত্র মেডিকেল পড়ার জন্য মাত্র আগে 8 থেকে 10টা সিট ছিল, আর এখন 450টা সিট হয়েছে। ডেন্টালের একটা সিট ছিল বিডিএসের, সেখানে আজকে 63টা হয়েছে। আজকে বিএসসি নার্সিং এখানে গভর্নমেন্ট লেভেলে 50টা সিটের হয়েছে। ফার্মেসি কলেজ হয়েছে, এখানে এএনএম জিএনএম কলেজ হচ্ছে। এতগুলো বাইরের থেকে সমস্ত ইউনিভার্সিটিগুলো এখানে আসছেন, একের পর এক বিভিন্ন স্তরে পড়াশোনার সুযোগ হয়েছে। আমাদের ছেলে মেয়েরা যখন পাশ করতো আগে ভাবতো কোথায় পড়বে, কি করবে না করবে, ত্রিপুরাতে থেকেই আজকে পড়াশোনা করতে পারছে এখন। তো এই ব্যবস্থা আমাদের সরকার আসার কারণেই সেটা সুবিধা হচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আমরা একটা নতুন আরেকটা নিয়েছি, টাচি, আমি যেটা বললাম, আমাদের সরকার মানুষের হৃদয়ে পৌঁছতে চায়। আমার সরকার এই ফিলিংসটা যেন থাকে, এর জন্য আমার সরকার দিয়ে আমি কিন্তু একটা পোর্টালও বের করেছি। বিভিন্ন গ্রামে গ্রামে প্রতি বৃহস্পতিবার আমার সরকারের সেটার পোর্টালের মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে ফটো তুলে সেখানে আপলোড করলে টাইম লাইনের মধ্যে সেটা ঠিক করতে হয়। কারোর রাস্তা খারাপ, কারোর ইলেকট্রিক লাইন খারাপ, ড্রেন খারাপ, কে করবে? আগে তো এগুলো করতো না। জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, দিচ্ছে না দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, এগুলো করতে করতে শেষ। আর চাকরির কথা বলে লাভ নেই, মাসের পর বছরের পর বছর জিন্দাবাদ জিন্দাবাদ। চাকরি দিল, যারা চাকরি দিল অন্যায়ভাবে, আবার যাদের কারণে চাকরি গেল এখন একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। এই তো অবস্থা, এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতির থেকে আজকে যদি আমাদের বাঁচতে হয়, আমরা এই ধরনের কাজ আমরা করি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এটা আমরা কি করলাম? এই যোজনায় যারা অন্তর্দয়ে কোনো কন্যা সন্তান যদি জন্ম হয়, তার নামে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট বা অন্যভাবে তাকে
তার ব্যাংকের মধ্যে রাখা হবে বিভিন্নভাবে, এবং তার যখন 18 বছর হবে সুদ সমেত সেই টাকা তার বিবাহ হতে পারে, তার পড়াশোনার জন্য হতে পারে, সেই টাকা তাকে ফেরত দেওয়া হবে। আমাদের মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আরেকটা করেছে। সেখানে কি করেছি আমরা? সেখানে আমরা যারা অন্তর্দয় পরিবারের যারা সদ্যজাত কন্যা, সেখানে যদি 50,000 টাকা তাদের জন্য বিনিয়োগ করা হবে, এবং এর জন্য আমরা 15 কোটি টাকা আমরা তার জন্য রেখেছি। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, বিবাহের জন্য, আরেকটা রেখেছি তার বিভিন্ন কাজে, তার যদি অন্য কাজে ব্যবহার হয় সেই জন্য আমরা এই 3টে প্রকল্প আমরা এখানে করেছি বন্ধুগণ। এরকম প্রচুর কাজ আমরা ত্রিপুরা সরকার আমরা এই 2018 পর একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে 2025 রাইজিং নর্থ ইস্ট সামিট হয়েছিল দিল্লিতে, প্রধানমন্ত্রীজি ছিলেন, অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। সেখানে যখন বক্তব্য হওয়ার পর, ভাষণ দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন নেমে গেলেন, আমি যখন নামলাম তখন আমাকে বললেন যে আপনি একবার আমাদের যে স্টল হয়েছে 8টা স্টেটের, একবার আপনি গিয়ে আমাদের স্টলে যান। আমি গিয়ে আমার স্টলের ভিতর ঢুকতে পারছিলাম না, এত ভিড় ত্রিপুরার স্টলের মধ্যে। কি বিষয়? যে টোটাল 30,000 কোটি টাকার মৌ হয়েছে, ইনভেস্টাররা মৌ করেছে 30,000 কোটি টাকা। তালিটার একটু জুড়ে দেবেন একটু বাদে। 30,000 কোটি টাকার মৌ হয়েছে পুরো নর্থ ইস্টার্ন জোনের। কিন্তু শুধু ত্রিপুরাতে 15,000 কোটি টাকার উপরে শুধু ত্রিপুরার জন্য মৌ হয়েছে। আমার ভাই ও বোনেরা, কেউ যদি পয়সা কোথাও লাগায় সে 10 বার চিন্তা করবে যে এই রাজ্য সুরক্ষিত কিনা। এবং এই ডোনার মিনিস্ট্রি থেকে বলছেন যে अरे आप लोग तो हमारा मैंने मान रख लियो, आप लोग 15,800 करोड़ आप ही लोग यहाँ हुआ है। এবং শুধু তাই নয়, 60% এর মধ্যে গ্রাউন্ডিং হয়েছে ত্রিপুরাতে। এইরকম কারণ মানুষ এখন দেখছে যে ত্রিপুরার মধ্যে পশ্চিমবঙ্গে যাবে না কেউ। পশ্চিমবঙ্গের যে অবস্থা করেছে সিপিএম এর সময়ে, কার্বন কপি না, কার্বন টু কার্বন কপি বলা যায় এখন পশ্চিমবঙ্গের অবস্থা। কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেখানে যায় না। এখন আস্তে আস্তে করে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, দিল্লিতে এত বছর ধরে 27 বছর পরে আসলো, উড়িষ্যা আসলো, আর এবার সেই গঙ্গা জল আস্তে আস্তে করে কিন্তু সেই গঙ্গা বেঙ্গলও আসছে, এবং আগামী দিন নিশ্চিত যে বেঙ্গলও ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এবং এটা নিড অফ দ্য আওয়ার। দেশকে যদি বাঁচাতে হবে নিরাপত্তার জন্য, আমাদের সেটাকে করতেই হবে বাই এনি মিনস। আজকে আপনারা শুনে খুশি হবেন যে যে আমাদের এখানে টাস্ক ফোর্স, উচ্চ পর্যায়ের একটা টাস্ক ফোর্স নর্থ ইস্টার্ন জোনের ডোনার মিনিস্ট্রিতে করেছেন। আমাকে তার মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাকে তার কনভেনার করেছে। আমি যথাসময়ে আমি এবং আমার টিম কিভাবে ইনভেস্টার আসবে এখানে, কিভাবে পরিকাঠামো হবে, তার জন্য আমি অলরেডি দিয়েছি সেখানে। উনি বললেন ডোনার মিনিস্টার সাহেব যে আমি নিজে অনেক যেখানে ম্যানেজিং বিষয় আছে আমি কাজ করেছি, কিন্তু আপনারা যেভাবে সাবমিট করেছেন আমি সত্যিই গর্বিত। এখন সমস্যা হচ্ছে কাজ করলেও মুশকিল। বলছে আরেকটা কাজ আপনার নিতে হবে। কি কাজ? এবং উনি বললেন আপনার টেমপ্লেটটা পাঠান, কীভাবে এটা করলেন। আমি সেই টেমপ্লেট পাঠালাম এবং অন্যান্য মুখ্যমন্ত্রীদের পাঠালেন। এবং কি বললেন, আপনাকে আরেকটা নিতে হবে। আসামের মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত আছেন, এবং এত টেরেন আমাদের নর্থ ইস্টার্ন জোনে, এত পাহাড় পর্বত, সেখানকার যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের আপনার কিন্তু সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। এবং সে ক্ষেত্রেও কিন্তু আমি এই যেটা বিনিয়োগ প্রসারও নিয়েছিলাম পরিকাঠামোগত, সেটাও আমি নিলাম, এবং সেটাও 2 মাসের মধ্যে আমি সেটা কিন্তু সাবমিট করলাম। তো এটা আমাদের জন্য প্রাইড। আমরা এই যে বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2047 রেখেছেন, এটা কি
এক দেশ করতে পারবে যতক্ষণ ধরে আমাদের রাজ্যগুলো না হবে। আমাদের রাজ্য 2047 লক্ষ্য নামে আমরাও আমাদের রোড ম্যাপ আমরা তৈরি করেছি। সারা ভারতবর্ষের মধ্যে উই স্ট্যান্ডস এট 5th পজিশন, আমরা সাবমিশনের দিকে। আজকে কৃষির ক্ষেত্রে বলুন, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা বাস্তবায়িত হচ্ছে। আজকে উত্তর ত্রিপুরা জেলাকে প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনার আওতায় আনা হয়েছে। এখানে অর্গানিক ফার্মিংয়ের জন্য 26,500 হেক্টর এলাকায় অর্গানিক ফার্মিং হচ্ছে। আজকে কুইন আনারসকে আমরা সবাই জানি যে আমরা এটাকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে, কিন্তু এটাকে গ্লোবাল ব্র্যান্ড হিসাবে সেটা গড়ে তোলার আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি। ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম্প প্রকল্পে 4,010 হেক্টর এলাকায় অলরেডি অয়েল পাম্প চাষ শুরু হয়েছে। গাঁজা চাষ দিয়ে আমাদের ত্রিপুরা চলবে না। অনেকের একটা অভ্যেস হয়ে গেছে এখানে গাঁজা গাঁজা গাঁজা। আমরা বলেছি সব গাঁজা চলবে না, নেশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, 0 টলারেন্স। কিন্তু কি করব, ওই যে 35 বছরের রাজত্বে এইগুলো করেছে। এখন আমরা ভালোভাবে যাতে চলতে পারে, এই যে অয়েল পাম্প যদি তারা ওখানে লাগায় তাহলে কত ভালো হবে, ত্রিপুরা রাজ্যের জন্য কত ভালো হবে একবার ভাবুন। সেখানে যদি টি প্লান্টেশন হয় তাহলে কীরকম হবে? কেন গাঁজার ব্যবসা আমি করব? কেন গাঁজার এখানে চাষ আমি করব? এখানে প্রাণীর স্বাস্থ্য উন্নয়ন, প্রজনন বৈজ্ঞানিক পদ্ধতিতে লাইভস্টক ম্যানেজমেন্টের কাজ করছি আমরা। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মহিলাদেরও সেখানে তাদের কাজ তাদেরকে আমরা সেখানে প্রবেশ করার সুযোগ দিয়েছি। আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে যারা ফিশারি কাজ করেন তাদের অলরেডি 20 কোটি টাকার উপরে সেখানে মঞ্জুরি আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় কৈলাস শহরে আমরা একটা ত্রিপুরা প্রথম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক গড়ে তুলেছি। শিক্ষাক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, আমি তো একটু বললাম আমাদের এখানে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমরা আগরতলা মেডিকেল কলেজে আমরা করেছি বন্ধুগণ। 9টা সুপার স্পেশালিটি এখন আছে। মানুষ বাইরে যাওয়ার অনেকটা এখন কিন্তু কম হয়ে গেছে, বাইরে যায় না এখন। এখানে আপনাদের এখানেও অলরেডি আমরা এই যে ট্রমা সেন্টার করেছি, সমস্ত ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার। শান্তির বাজার আমরা করেছি সাউথ ডিস্ট্রিক্টে, আমাদের আগরতলাতে তো আছেই, আমরা ধলাই ডিস্ট্রিক্টেও করেছি। কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে ধর্মনগরও করার জন্য। তো আস্তে আস্তে করে সব জায়গার মধ্যে আমরা চাই কার্ডিয়াক কেয়ার সেন্টার হোক, এখানেও হবে, যাতে করে আগরতলা শহরের মধ্যে প্রেশারটা কম আসে। আজকে আমরা এই আমাদের ক্যাবিনেটের মধ্যে অলরেডি পাস হয়ে গেছে যে এতগুলো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ফার্মেসি, এএনএম, জিএনএম হয়েছে। তো একটা হাব তৈরি হোক, তার জন্য ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি আমরা ত্রিপুরাতে করতে যাচ্ছি। এর জন্য ক্যাবিনেটে কিন্তু পাস হয়ে গেছে বন্ধুগণ। হেলথ ইউনিভার্সিটি আমরা করছি এখানের মধ্যে। প্রধানমন্ত্রীর জন আরোগ্য আপনারা জানেন, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যে 5 লক্ষ টাকা করে দেয় প্রতি বছরে গরিব মানুষদের জন্য। আমরা মুখ্যমন্ত্রীর জন্য আমার সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছে আপনাদের মাননীয় বিধায়ক এবং মন্ত্রী। উনি যখন আমি ওনাকে বললাম এটাতে করতে হবে, উনি আমার থেকে আরও বেশি সামনে চলে আসতেন। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একইভাবে যেখানে যেখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায়, এবং ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% মানুষ এই আরোগ্য যোজনার মধ্যে তারা কিন্তু এই ইন্স্যুরেন্সে কাভারেজ আছে একমাত্র। আজকে এখানে সড়ক আমি আর বেশি কিছু বলবো না, কারণ অনেকে যাওয়ার জন্য কত কথা বলবো। যাই হোক, আমি সড়ক ও সেতু সম্পর্কে কয়েকটা কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নেব। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি উনি যেরকম বলেছেন সেইভাবে সারা ত্রিপুরাতে রাজ্যে 10,618 কিলোমিটার বড় সড়ক এখানে ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 1,057 কিলোমিটার রাজ্য সরকার, আর রাজ্যে যে জাতীয় সড়ক যেখানে আগে 198 কিলোমিটার ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 923 কিলোমিটার। বিভিন্ন প্রকল্পে নানা রকম প্রকল্প আপনারা জানেন, সেই প্রকল্পের মধ্যে 1,817 কিলোমিটার দৈর্ঘ্যের কটা রাস্তা হয়েছে, প্রায় 595টা রাস্তা হয়েছে। 20টি সেতু নির্মাণ করা হচ্ছে যাতে
যার মধ্যে প্রায় 2488 কোটি টাকা খরচা হবে। খালি হচ্ছে না, জল নাই, পানি নাই, খাবার নাই, পাহাড়ে সন্তান বিক্রি, মুখস্থ করা বলি। আমি সব জায়গায় বলি, আমার এক দাদা আমাকে বলছিলেন যে আরে তুই দেখি একটা যে কোনো লেটার লিখলে আই ব্যাক টু স্টেট দ্যাট খালি লেখো, আর এইভাবে হয় না। এখন আই ব্যাক টু স্টেটের পরিবর্তে অন্যভাবে লেখা যায়। তো এদের মুখস্থ করা বুলি আছে, জল নাই, পানি নাই, খাদ্য নাই, মুখস্থ করে একদম টোটো মুখস্থ। তো আমাদের এখানে আমি একবার বলেছিলাম যে এত যে উন্নয়ন আপনারা দেখতে পান না, আপনাদের ছানি পড়েছে, তাড়াতাড়ি ছানিটা অপারেশন করুন, আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা এখানে পানীয় জলের কথাই বলুন, সমস্ত জায়গায় আজকে আমরা কিন্তু প্রায় 100%, অনেক জায়গার মধ্যে 100% স্যাচুরেশন এসছে। কিছু পাহাড়ি এলাকার মধ্যে 85% আসছে। সেখানেও ইনোভেটিভ পদ্ধতিতে আমরা সেখানে তার ব্যবস্থা করছি। আমরা যেখানে সেচের ব্যবস্থা আছে সেখানেও সেচের যে কাজকর্ম সেখানে করছি। বিভিন্ন যেসব আমরা গ্রাম উন্নয়ন দপ্তরও ভালো কাজ করছেন। ত্রিপুরা সরকার আগামী দিনে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা তৈরি করবে। এটা আপনাদের সামনে আজকে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে, এই ফাউন্ডেশন লে অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাধা করছি, প্রতিজ্ঞা করছি, ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা আমরা করব। কিন্তু সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না। মাতা ত্রিপুরের সুন্দরীর কাছে প্রার্থনা করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিপুরার সমস্ত মানুষ আমাদের আশীর্বাদ করুক, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আশীর্বাদ করুক, যেন ভারতবর্ষ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয়